ম্যাথ একাডেমির মধ্যে সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ আহাদ মজুমদার, সায়েন্স টিচার অফ পূর্ব হাইলাকান্দি আদর্শ বিদ্যাপীঠ। আজকে আমি আপনাদের সম্মুখে নাম্বার সিস্টেম নিয়ে কিছু আলোচনা করব। তো নাম্বার সিস্টেমের একটি পার্ট সাধারণত আলোচনা করব, যেটা খুব জটিল একটা বিষয়। অনেক সময় কিছু কনফিউশন এসে থাকে অনেকের মধ্যে। রিপিটিং মানে হলো দশমিক প্রসারণটা পৌনঃপুনিক হবে। তো আমাদের কোনো একটি সংখ্যাকে যখন বা কোনো একটি ভগ্নাংশকে যখন আমরা পরিমেয় সংখ্যা বলবো, তখন আমরা এই ভগ্নাংশটির দশমিক প্রসারণকে দেখতে হবে। শুধুমাত্র ভগ্নাংশ রূপ দেখার পর আমরা তাকে পরিমেয় সংখ্যা বলে বিবেচনা করতে পারবো না। আমাদের দেখতে হবে এই ভগ্নাংশটা ভাগ দেওয়ার পরে তার ভাগ ফলটা কি আসে। যদি ফাইনাইট আসে তাহলে আমরা তাকে রেশনাল নাম্বার বলতে পারবো। যদি রিপিটিং আসে তাহলে তাকেও আমরা রেশনাল নাম্বার বলতে পারবো। কিন্তু যদি কোনো ভগ্নাংশকে ভাগ দেওয়ার পরে তার দশমিক প্রসারণ যদি ইনফাইনাইট হয়, মানে অসীম হয়ে যায়, তখন কিন্তু এই ভগ্নাংশকে রেশনাল নাম্বার বলা যায় না। এই ভগ্নাংশকে আমরা ইররেশনাল নাম্বার অথবা অপরিমেয় সংখ্যা বলতে হবে। সুতরাং আজকে আমরা জানলাম যে কোনো একটি ভগ্নাংশকে শুধুমাত্র দেখার পর তাকে আমরা পরিমেয় বা অপরিমেয় এই বলিয়া কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। ভগ্নাংশকে প্রথমে আমাদের ভাগ করতে হবে এবং ভাগ ফলটা জানতে হবে এই ভাগ ফল কি হচ্ছে। ভাগ ফল যদি ফাইনাইট বা সীমিত হয় তবে এই ভগ্নাংশটি রেশনাল হবে বা পরিমেয় হবে। ভাগ ফলটি যদি রিপিটিং মানে পৌনঃপুনিক হয় তাহলে এই ভগ্নাংশটি রেশনাল অথবা পৌনঃপুনিক হবে। আর যদি ভাগফলটি অসীম হয়, দশমিক প্রসারণ যদি অসীম হয়, তখন তাকে আমরা রেশনাল বলবো না, তাকে আমরা ইরেশনাল বা অপরিমেয় সংখ্যা বলবো। এখন আমি এই পরিমেয় সংখ্যার কিছু উদাহরণ দেখাবো। যদি দেখা যায় একটি ভগ্নাংশকে ভাগ দেওয়ার পরে ভাগফলটা এরকম এসেছে,
যে 2 ঘর পরে দশমিকের পরে 2 ঘর পরে সমাপ্ত হয়ে গেছে, এবং যদি দেখা যায় এরকম কোনো একটি আনসার হয়েছে, যেমন দশমিকের পরে একটি সংখ্যা এসেছে এবং তারপরে এই চিহ্নকে বার চিহ্ন বলা হয়। এই চিহ্নকে বার চিহ্ন এই জন্য বলা হয় যে এই 3 দশমিকের পরে বারবার এসেছে। অথবা যদি থাকে যে 3.1 2 3 4 0 8 9 এরকম যদি থাকে, তো তোমাদেরকে বোঝাতে চাই আমি, এটা হলো সীমিত দশমিক প্রসারণের আকার, এটা হলো পৌনঃপুনিক দশমিক প্রসারণের আকার, আর এটা হলো অসীমিত দশমিক প্রসারণের আকার। তো এই আকারে যদি কোনো ভগ্নাংশের ফল আসে তাহলে তাকে পরিমেয় বলা যাবে। এই আকারে যদি কোনো দশমিক প্রসারণ আসে তাহলে তাকেও পরিমেয় সংখ্যা বলা যাবে। কিন্তু এই আকারে যদি কোনো ভগ্নাংশের ফল আসে ভাগ দেওয়ার পরে, তখন কিন্তু তাকে আর পরিমেয় সংখ্যা বলা যাবে না, তাকে অপরিমেয় সংখ্যা বলতে হবে। তো আমরা একটি কথা সিদ্ধান্ত দিতে পারি যে পরিমেয় এবং অপরিমেয় উভয় সংখ্যা কিন্তু দশমিক আকারে নেওয়া যায়, এবং উভয়টি হলো একটি ভগ্নাংশের রূপ। শুধুমাত্র পরিমেয় সংখ্যা যে ভগ্নাংশের রূপ এরকম কোনো কথা নয়। ভগ্নাংশের রূপ p/q আকার পরিমেয় হতে পারে, অপরিমেয় হতে পারে। একমাত্র পার্থক্য হলো পরিমেয় সংখ্যার দশমিক প্রসারণটা এই দুইটা হতে হবে, আর অপরিমেয় সংখ্যার দশমিক প্রসারণ এরকম হতে হবে। এখন কথা হলো, কোন একটি ভগ্নাংশ যদি এভাবে থাকে, যেমন 3/8 মনে করো, এখন এই সংখ্যাকে, এই যে ভগ্নাংশকে আমরা কিভাবে ভাগ না করে ছোট একটা টেকনিকের মাধ্যমে বুঝবো যে এটা কি হবে, পরিমেয় সংখ্যা হবে না অপরিমেয় সংখ্যা হবে। যদি আমরা এই সংখ্যাটির হরকে উৎপাদককে প্রকাশ করি, যেমন 3/8 কে লেখা যেতে পারে 2 × 2 × 2। এই 8 এর উৎপাদক হলো 3টা 2। এখন দেখা গেল যদি 3/2 এখানে 3টি আসে, তো 2⁻³ লেখা যেতে পারে। যদি কোনো ভগ্নাংশের হরের উৎপাদকের আকার 2 অথবা 5 এসে যায়, তখন এই ভগ্নাংশকে আমরা সীমিত দশমিক প্রসারণ বলতে পারি। সুতরাং এই ধরনের ভগ্নাংশ থাকলে তাকে আমরা পরিমেয় সংখ্যা বলতে পারি, কারণ তাকে এইভাবে রূপান্তর করা যায়। অর্থাৎ আমরা একটি সহজ রাস্তা আমরা পেয়ে গেলাম যে কোনো ভগ্নাংশের যদি নিচের যে নাম্বার যেটা আছে, হর যাকে বলে, এই হরকে উৎপাদকে প্রকাশ করার পর যদি হরের উৎপাদকে 2 অথবা 5 এসে যায়, তখন এই ভগ্নাংশটির রূপ সীমিত দশমিক প্রসারণ হয়ে যায়। আর সীমিত দশমিক প্রসারণ হলেই তাকে আমরা পরিমেয় সংখ্যা বলতে পারি। তাছাড়া এই দুইটি বাকি রইল, এই দুইটি কিন্তু আমরা ভাগ দিয়ে দেখতে হবে। যদি ভাগ দেওয়ার পর আমরা দেখি যেমন 1/3 আছে, এই 1/3 কে যদি ভাগ দেই তাহলে 1 এর মধ্যে 3 যার না, একটা দশমিক বসাইয়া এখানে আমরা 0 বসালাম। এরপরে দেখলাম যে 3 যদি আমরা গুণ করি তাহলে এখানে 9 আসবে। এখন 10 থেকে যদি 9 মাইনাস করি তাহলে এখানে 1 আসবে। আবার যদি এই দশমিকের জন্য একটি শূন্য এখানে আনি তাহলে 10 হবে, আবার 3 3 আবার 9 হবে, মাইনাস করলে 1 হবে, দশমিকের কারণে আবার 0 হবে, 3 3 আবার 9 হয়ে যাবে, মাইনাস করলে 1 হবে। তো আমরা দেখতে পেলাম এভাবে যদি আমরা ভাগ দিতে থাকি তাহলে অনবরত আমাদের ভাগফলের মধ্যে 3 3 3 এসে যাবে। তো সুতরাং আমরা লিখতে পারি যে 1/3 সমান 0. এই 3 কে বারবার না লিখে যদি আমরা এভাবে লিখে দেই যে 3 বার, তখন এই ধরনের দশমিক প্রসারণকে আমরা পৌনঃপুনিক দশমিক প্রসারণ বলতে পারি। আর পৌনঃপুনিক দশমিক প্রসারণ হলেই রেশনাল নাম্বার হয়ে যাবে। এভাবে আমরা কিছু উপায় আছে যে কোনো ভগ্নাংশকে দেখার পর কিভাবে আমরা তাকে উপস্থাপন করব যে পরিমেয় হয় না অপরিমেয় হয়। এখন কথা হলো, এতক্ষণ আমরা দেখলাম যে শুধু ভগ্নাংশের কথা, যে ভগ্নাংশ হলেই কি শুধু পরিমেয় সংখ্যা এবং অপরিমেয় সংখ্যা হয়, তা নয়। আমরা যদি 0 1 2 3 এগুলা সংখ্যাকে আমরা সাধারণত পূর্ণ সংখ্যা বলি। তো পূর্ণ সংখ্যাগুলাও হলো পরিমেয় সংখ্যা, কারণ এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা এইভাবে ভগ্নাংশের আকার দিতে পারি। যদি ভগ্নাংশের আকার দিতে পারি তাহলে তাকেও আমরা পরিমেয় সংখ্যা বলতে পারবো। তো পরিমেয় সংখ্যা এমন একটি গ্রুপ, যে গ্রুপটা দ্বিতীয় বৃহত্তম গ্রুপ বলা যেতে পারে। এই গ্রুপের মধ্যে আমরা পরিমেয়ের পরবর্তী গ্রুপ থাকে অখণ্ড সংখ্যা, এর পরবর্তী গ্রুপ থাকে পূর্ণ সংখ্যা, এর পরবর্তী গ্রুপ থাকে স্বাভাবিক সংখ্যা, এবং স্বাভাবিক সংখ্যার পরবর্তীতে ছোট ছোট গ্রুপ সমূহ থাকে মৌলিক সংখ্যা, এই যৌগিক সংখ্যা, যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা ইত্যাদি ইত্যাদি। তো পরিমেয় সংখ্যার এই যে ধারণা, যেটা আরো একটি বলা যেতে পারে যে পরিমেয় সংখ্যার মধ্যে দশমিক সংখ্যাও থাকে।
যেমন 1.3 আছে, এটাও একটি পরিমেয় সংখ্যা। কিভাবে 1.3 একটি পরিমেয় সংখ্যা হলো? ইহাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে? আমি বলবো হ্যাঁ, ইহাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। কিভাবে? আমরা 1.3 কে যদি লিখি 13/10, তো 1.3 ইকুয়াল টু 13/10। এখন এই 1.3 কে যদি 13/10 লেখা যায়, তাহলে এর রূপ তো পি বাই কিউ আকারের মতো হয়ে গেল। সুতরাং এই 1.3টাও একটি পরিমেয় সংখ্যা। তো আমরা বলতে পারি যে দশমিক ওয়ালা সংখ্যাগুলাও পরিমেয় সংখ্যা, সিঙ্গল নাম্বার যেগুলাতে দশমিক নাই সেগুলোও পরিমেয় সংখ্যা, এবং ভগ্নাংশ, যে ভগ্নাংশগুলার দশমিক প্রসারণ সীমিত অথবা পৌনঃপুনিক, সেগুলোও পরিমেয় সংখ্যা। তো এখন আরেকটি প্রশ্ন আসতে পারে যে নেগেটিভ নাম্বার যে সমস্ত আছে, যে মাইনাস সংখ্যা যেগুলা, এগুলা কি পরিমেয় সংখ্যা? আমি বলবো হ্যাঁ, এগুলোও পরিমেয় সংখ্যা। -1/2 এটাও পরিমেয় সংখ্যা, -3/4 এটাও পরিমেয় সংখ্যা। তো এক কথা বলা যেতে পারে যে নেগেটিভ পজিটিভ সকল ভগ্নাংশ যাদের দশমিক প্রসারণ সীমিত অথবা পৌনঃপুনিক, তাদেরকে পরিমেয় সংখ্যা বলা যেতে পারে। এখন কথা হলো, যদি কোনো ভগ্নাংশ দেখা যায় এভাবে আছে 3/15, একে আমরা সহজ টেকনিক কিভাবে উপলব্ধি করে বলতে পারবো যে ইহা সীমিত হবে কিনা? আমরা কি করব, এই 3/15 এই হরের উৎপাদক নির্ণয় করব 3 × 5। তো 15 এর উৎপাদক হলো 3 × 5। এখন কথা হলো, আমি বলেছিলাম যে যদি কোনো সংখ্যার হরের মধ্যে 2 অথবা 5 থাকে, তাহলে সেই ভগ্নাংশটি সীমিত হয়। কিন্তু এখানে দেখা যাচ্ছে 5টা আছে, কিন্তু তার সঙ্গে একটি 3ও আছে। তো কি হবে এই ব্যাপারে? কি হবে এই ব্যাপারে? সিদ্ধান্ত হলো, যদি 5 থাকে তো ভালো কথা, কিন্তু 5-এর সঙ্গে যদি অন্য কোনো নাম্বার এসে যায়, তখন কিন্তু ইহা আবার সীমিত এর কন্ডিশনে আসে না, অর্থাৎ 3/15 ইহা সীমিত দশমিক প্রসারণ হবে না। এখন আরেকটি উদাহরণ যদি আমরা দিই, যেমন 7/16 যদি লিখি, 7/16, এখন ইহাকে কিভাবে বলবো যে ইহা সীমিত হয় না অসীমিত হয়? যদি আমরা 7/16 এর উৎপাদক নির্ণয় করি, তাহলে আমরা পাবো 2 4টা। এখন কথা হলো, এই 7/16 ছিল, এই 16 এর যে উৎপাদক গুলো এসেছে, এখানে 4টা 2 এসেছে। তো এতে কি মিন করছে যে ইহা সীমিত বা অসীমিত হবে কিনা? কিভাবে হবে? এখন প্রশ্ন হলো কিভাবে হবে। আমরা যদি 7/2, এখানে কতটি আছে? 1 2 3 4টা, 2^4। তো এখানে 5 কোথায়? তো সীমিত হওয়ার কন্ডিশনটি ছিল যে হরের মধ্যে 2 এবং 5 থাকতে হবে। তো এখানে 5টা কোথায়? তো 5 যদি থাকে না, তাহলে কি আমরা বলবো ইহা সীমিত নয়? না, আমি বলবো 5 না থাকলেও সীমিত হওয়া যেতে পারে। যেমন আমরা যদি 5^0 এখানে লিখি, তাহলে এখানে তো 2 আর 5-এর রূপটা তৈরি হয়ে গেল। কিন্তু এখন কথা হলো, এখানের মধ্যে তো 5 ছিল না, তো কিভাবে আমি এই 5^0টা লিখলাম? আমাদের জানতে হবে আরেকটি সূচকের সূত্র, এনিথিং টু দি পাওয়ার 0 = 1। যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 হয়, তাহলে তার ভ্যালু 1 হয়ে যায়। তো আমি এখানে একটি রূপ তৈরি করতে গিয়ে 5^0 যদি লিখি, তাহলে আমার ভগ্নাংশের কোনো পরিবর্তন হবে না, ভগ্নাংশ একই থাকবে। 5^0 মানে হলো 1। তো আমি জাস্ট এখানে তোমাদেরকে রূপ দেখালাম। তো সুতরাং এই 7/16টাও হলো সীমিত দশমিক প্রসারণের রূপ। আর সীমিত দশমিক প্রসারণ যদি হয়, তাহলে আমরা তাকে পরিমেয় সংখ্যা বলতে পারি। এভাবে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের একটি গ্রিক সিম্বল অক্ষর আছে, যেটা পাই বলা হয়। এই পাই কি পরিমেয় সংখ্যা বা অপরিমেয় সংখ্যা? এই সম্পর্কে তোমাদের ধারণাটা কি? আমি বলবো এই পাইটা একটা অপরিমেয় সংখ্যা, কারণ এই পাইয়ের কোনো নির্দিষ্ট ভ্যালু নেই। এই পাইয়ের যে ভ্যালুটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, যে এই ভ্যালুটা উদ্ভাবন করা হয়েছে, যে পাইয়ের ভ্যালু 22/7। এই 22/7 এর দশমিক প্রসারণ কিন্তু অসীম। এই জন্য এই পাইকেও অপরিমেয় সংখ্যার শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু একটি কথা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যে কখনো কখনো দেখা যায় যে পাইয়ের ভ্যালু 3.14। তো এখানে কোনটি সঠিক? পাইয়ের ভ্যালু 3.14 সঠিক, না পাইয়ের ভ্যালু 22/7 সঠিক? আমি বলবো উভয়টি সঠিক। তাহলে উভয়টি যদি সঠিক হয়, এবার অ্যানাদার কোয়েশ্চন জাগতে পারে, যে 22/7 মানলাম যে ভাগ করার পর অসীম হয়ে যাবে, যার জন্য ইহা অপরিমেয় সংখ্যার শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে। কিন্তু
পাই এর ভ্যালু এই যেটা আছে 3.14 এটা তো সীমিত ভ্যালু, তাহলে এখানে কেন এই সীমিত ভ্যালু থাকা সত্ত্বেও কেন ইহাকে আবার অপরিমেয় সংখ্যার শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়? ইহার সিদ্ধান্ত হলো এই যে ভ্যালু যেটা, এটা কোনো এক্সাক্ট ভ্যালু নয়। পাই এর এক্সাক্ট কোনো ভ্যালু এই 3.14 নয়। এই ভ্যালুকে নিয়ে পাইকে পরিমেয় সংখ্যা এবং অপরিমেয় সংখ্যার শ্রেণীতে অন্তর্ভুক্ত করানোর কোনো আশঙ্কা নেই, কারণ এই ভ্যালুটা হলো শুধুমাত্র তাকে বলা হয় প্র্যাকটিক্যাল ভ্যালু, প্রায়োগিক মান। এটা কখনো কখনো কোনো অঙ্কতে অঙ্কর মানটা আলাদাভাবে বের করার জন্য এই ভ্যালুটা ব্যবহার করা হয়, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা হলো এটা। এটা অনেক গণিতজ্ঞ যেমন আর্কিমিডিস, ইউক্লিড, এই আর্যভট্ট, ওনারা এই 22/7 কে ভাগ করে এই ভ্যালুটা নির্ধারণ করেছেন, এবং আমরাও বিভিন্ন সময় দেখি যে পাই এর ভ্যালু 3.14, কিন্তু এই 3.14 দেখে আমরা তাকে বিবেচনা করতে পারবো না যে হে একটি পরিমেয় সংখ্যা, কারণ ইহার মানটা শুধু এখানে সমাপ্ত নয়। আমরা যদি জেনারেলি 22/7 কে ডিভাইড করি তাহলে আমরা দেখতে পাবো 3.14 এরপরে অনেক সংখ্যা আছে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে পাইটা আসলেই একটি অপরিমেয় সংখ্যা। তাছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে, এই পরিমেয় সংখ্যার শ্রেণীর অন্তর্ভুক্ত যদি কখনো কোনো প্রশ্ন জাগে যে যেমন 7/40 যদি তোমরা ভাগ না করে, এভাবে যদি কোয়েশ্চন আসে যে এই ভগ্নাংশের দশমিক প্রসারণ কত ঘর পর্যন্ত সীমিত থাকবে বা কত ঘর পরে গিয়ে শেষ হয়ে যাবে, ভাগ না করে আমরা বলতে পারবো। তো জেনারেলি তো আমরা ভাগ দিলে দেখতে পাবো যে এই ভগ্নাংশটি কত ঘর পরে গিয়েছে, কিন্তু ভাগ না করে আমরা জানার উপায় হলো আমরা প্রথমে এই 40 এর উৎপাদক বের করব। যখন আমরা উৎপাদক বের করব, যেমন 7 এই 40 এর উৎপাদক আসবে 2 20 40, 2 10 20, 2 5 10, এইভাবে আসবে। 2 দুগুণে 60, 2 4 8, 5 8 40। তো দেখা গেল 40 এর উৎপাদক 2 আসছে 3টা এবং 5 আসছে 1টা, তাহলে লেখা যেতে পারে 2 কিউব ইন্টু 5। এখন দেখা গেল 7/40 এই ভগ্নাংশের মধ্যে আমরা লিখতে পারি যে 7/2 কিউব ইন্টু 5। তো 40 এর উৎপাদক 2 3টা এবং 5 1টা। এখন এই ভগ্নাংশকে ভাগ না করে কিভাবে বলতে পারবো যে এর দশমিক প্রসারণ কত ঘর পর্যন্ত সীমিত হবে? আমাদের দেখতে হবে দশমিক প্রসারণ যখন আমরা বলতে যাব তখন এই সংখ্যাটা থাকতে হবে সীমিত দশমিক প্রসারণ, অর্থাৎ এই সংখ্যার উৎপাদকের মধ্যে শুধুমাত্র 2 এবং 5 থাকতে হবে। আর 2 আর 5 যদি থাকে তাহলে আমরা দেখব এই উভয় মৌলিক সংখ্যাটার মধ্যে কোন সংখ্যার পাওয়ার সবচেয়ে বড় আছে। তো আমরা দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার সবচেয়ে বড়, অর্থাৎ এখানে কত আছে? 3 আছে। সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাকে ভাগ দেওয়ার পর দশমিক প্রসারণ 3 ঘর পরে গিয়ে শেষ হয়ে যাবে, 3 ঘর পরে গিয়ে শেষ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখন যদি ভাগ দিয়ে দেখি সত্যি 3 ঘর পরে কি শেষ হয়ে যায়। যদি এভাবে দেই ভাগ, দেখা গেল 40 7 এর মধ্যে ভাগ যাচ্ছে না, দশমিক দিলাম কি হলো 70 হলো। এখন 40 1 40, তাহলে কি আসবে 30। 40 30 এর মধ্যে যাচ্ছে না, দশমিকের কারণে একটি শূন্য দিচ্ছি। এখন 300 এর মধ্যে 40 কতবার যাবে? 45 এ 200, 7 40 এ 428, 7 40 এ 280। এবার কত থাকলো? 20 থাকলো। এখন একটি দশমিকের কারণে একটি শূন্য বাড়লো, আমরা যদি এখন 5 বার দিই তাহলে কি হবে? 45 এ 200 হয়ে যাবে। এবার ভাগশেষ 0 হয়ে গেছে। তো দেখা গেল এই ভগ্নাংশকে ভাগ দেওয়ার পর কত ঘর পরে গিয়ে শেষ হয়েছে? 3 ঘর পরে। আর আমরা টেকনিক দ্বারাও দেখেছি যে 3 ঘর পরেও এই দশমিক প্রসারণটা সীমিত হয়ে যায়। সুতরাং এভাবে আমরা সময় কিন্তু আমরা বাঁচাতে পারবো। অনেক সময় ভগ্নাংশকে ডাইরেক্টলি ভাগ না করে আমরা এই টেকনিকটা ব্যবহার করে বলতে পারবো যে এই ভগ্নাংশটির দশমিক প্রসারণ কত ঘর পরে গিয়ে সীমিত হয়ে যাবে। আশা করি এখানে না না ওনা যাই না, শেষ তো আমি বুঝছি, ওনা যাই না হয়েছে না। তো আজকের জন্য অতটুকু। পরবর্তী দিন নাম্বার সিস্টেমে আরো ভালোভাবে মানে আরো সেকেন্ড টাইপগুলো নিয়ে আসবো বা উদাহরণস্বরূপ। আজকের জন্য আমি এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।